ওয়ালাইকুম আসসালাম। আসসালামু সালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এরা কারা স্যার? এদের এদের লিভ নিতে হবে। নাইনের যারা এখনো জয়েন করে আছো লিভ নাও। স্যার বাইরের মানুষ ঢুকে গেছে ক্লাসে। না, এদের একটু আগে ক্লাস ছিল তো নাইনের, ওরা এখনো এখানেই জয়েন করে আছে। নাইনের যারা আছো এখানে তারা লিভ নাও। ক্লাস 9 তোমাদের অন্য ক্লাস আছে না? তোমরা অন্য ক্লাসে জয়েন করো। স্যার, ওরা মনে হয় মিটিং জয়েন করে ঘুমায় গেছে স্যার। রিমুভ মাইরে দেন। মানলে তো আবার জি ওদের স্যার, ওরা ঘুমায় গেছে স্যার, ওদের রিমুভ মেরে দেন। রুম মানলে তো ওদের দেখা যাবে আবার পরে জয়েন করতে অসুবিধা। আচ্ছা স্যার, এই মিটিং এর আর মাত্র 8 মিনিট বাকি আছে স্যার। আপনি একটা কাজ করেন স্যার, মিটিংটা ক্যান্সেল করে নতুন একটা মিটিং স্টার্ট দেন। কোন কোন মিটিং এর 8 মিনিট বাকি আছে? স্যার এই এই যে মিটিং মিটিংটা এ স্যার 8 মিনিট বাকি। জি স্যার, এই মিটিংটা তো স্যার এখন মানে শেষ হয়ে যাবে স্যার, তাই এটা শেষ করে আরেকটা নতুন মিটিং দিলেই বেটার হয় স্যার। না, আমি তো এন্ড করে তো আবার তোমাদের সাথে জয়েন করলাম। স্যার আসলে 8 মিনিট শো করতেছে তো স্যার, এই জন্যই।
হ্যালো, শুনতে পাচ্ছ? ওয়েলস, জি স্যার। তোমাদের এখন পর্যন্ত 13 জন উপস্থিত। এখন আমরা যে আলোচনা করব তার স্লাইডটা দেখে নাও আগে। স্লাইড দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। আজকে আমরা দেখতে পাচ্ছি। রেয়ামুলের উপরে আলোচনা হবে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। স্লাইডটাকে দেখে নাও।
লাইটটা দেখা হয়েছে তোমাদের? হ্যালো, জি স্যার। জি স্যার। এখানে দেখো বলতেছে মুনাফা জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো এটা বলতেছে। মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি মানে মুনাফা জাতীয় প্রাপ্তি অর্থ আয়ের মধ্যে যত টাকা অগ্রিম পাওয়া যায়। যেমন এখানে মুনাফা জাতীয় প্রাপ্তিতে কি বলতেছে, অগ্রিম ভাড়া প্রাপ্তি। ভাড়া প্রাপ্তি যদি হতো সেটা আয় হতো, কিন্তু অগ্রিম ভাড়া প্রাপ্তি বলার কারণে এটা হয়ে যাবে এখন মুনাফা জাতীয় প্রাপ্তি। আর মূলধন জাতীয় প্রাপ্তি মানে যেগুলো গ্রহণের পর পাওয়ার পর কোনো জায়গা থেকে যদি পাওয়ার পরে আবার ফেরত দিতে হবে। এখানে মূলধনের যে টাকাটা ব্যবসাতে আনয়ন করা হয়, এই টাকা কি করতে হবে, আবার মালিকের সাথে ব্যবসার যেহেতু পৃথক সত্তা বিদ্যমান, এই জন্য ধরা হয় যে এই টাকা আবার ফেরত দিতে হবে, তাই না? ফেরত দিতে হবে, এই জন্য এটা হয়ে যাবে মূলধন জাতীয় প্রাপ্তি। তারপরে যে ব্যালেন্স গুলো দেয়া আছে, এই ব্যালেন্সের মধ্যে সমাপনী সম্পদ জিজ্ঞেস করছে, মানে বছরের শেষের সম্পদ কোনগুলো। যেমন অগ্রিম বেতন আছে, অগ্রিম বেতন হচ্ছে সমাপনী সম্পদে যাবে। অগ্রিম বেতন সমাপনী সম্পদে যাবে, তারপর অগ্রিম ভাড়া সমাপনী সম্পদে যাবে। প্রাপ্য সুদ আছে, প্রাপ্য সুদ সমাপনী সম্পদে যাবে। প্রাপ্য সুদ যেটা, এটা যাবে সমাপনী সম্পদে। প্রাপ্য ভাড়া যে টাকা আছে, এটা সমাপনী সম্পদে যাবে, কারণ ভাড়ার টাকা পাওয়া যাবে। প্রদত্ত ঋণ, এটাও যাবে সমাপনী সম্পদের মধ্যে। ঋণ দেওয়া হয়েছে, এই ঋণের টাকা আবার ফেরত পাওয়া যাবে। ব্যাংক জমার ক্ষেত্রে যখন অনেকগুলো তারিখ দিয়েছিল এখানে, তখন বছরের শেষ দিনেরটা আসবে সমাপনী সম্পদের মধ্যে। 31/12 তারিখে যে সম্পদ আসছে, এটা আসবে সমাপনী সম্পদে। মজুদ পণ্যের ক্ষেত্রেও তাই, একেবারে শেষ দিনের যেটা, এটা আসবে সমাপনী সম্পদের মধ্যে। একেবারে শেষ দিনের যে টাকা, এটা আসবে সমাপনী সম্পদের মধ্যে। তাহলে এই খ নম্বরে কারো কিছু জানার আছে? খ নম্বরে কারো কিছু জানার থাকলে বলো। স্যার, সমাপনী সম্পদের মধ্যে কি স্যার এই যে অগ্রিম আর প্রাপ্য গুলো আসে বেশি? হ্যাঁ, নগদ তহবিল বেশ কয়েকটা দিনের ছিল এখানে, কয়েকবার আছে, কিন্তু আসবে শেষ দিনেরটা। শেষ দিনের স্যার জন্য মানে শেষ স্যার দিন, মানে ও সমাপনী সম্পদের মধ্যে আসবে স্যার সব শেষ দিনেরটা স্যার। হ্যাঁ, শেষ দিনের 31 ডিসেম্বর তারিখের যে সম্পদ, ওটাই আসবে।
এরপর রেওয়াবিল দেখতে পাচ্ছ, এখানে বলা আছে যে রেওয়াবিল তৈরি করো। রেওয়াবিল দেখতে পাচ্ছ? পাওনাদার যায় ক্রেডিটে, পাওনাদার পার্টটা সঞ্চিতি আসবে ডেবিটে, দেনাদার থাকে ডেবিটে, দেনাদার পার্টটা সঞ্চিতি যাবে অপোজিট দিকে, ক্রেডিট দিকে যাবে। মূলধন মানে বাইরে থেকে নিয়ে আসা টাকা, এটা যাবে মূলধন, যাবে ক্রেডিটে। মূলধনের সুদ, এটা ব্যয়, ডেবিটে যাবে। ক্রয়, এটা ব্যয়, এর জন্য ডেবিটে আসবে। উপভাড়া, এটা আয়, আয়ের কারণে ক্রেডিটে যাবে। ব্যাংক জমার সুদ, এটা আয়, এই জন্য ক্রেডিটে যাবে। ব্যাংক জমার সুদ হচ্ছে আয়, এই কারণে ক্রেডিটে যাবে। অগ্রিম বেতন সম্পদের কারণে ডেবিটে, অগ্রিম ভাড়া যেহেতু সম্পদ এই জন্য ডেবিটে। অগ্রিম ভাড়া প্রাপ্তি যখন বলা হবে তখন আবার দায়, দায়ের কারণে ক্রেডিটে যাচ্ছে। অগ্রিম ভাড়া প্রাপ্তি বললে দায়, তখন যাচ্ছে ক্রেডিট দিকে। অগ্রিম গ্রহণ, এটাও দায়, এজন্য ক্রেডিটে যাবে। প্রাপ্য সুদ সম্পদের কারণে ডেবিটে, প্রাপ্য ভাড়া যেহেতু সম্পদ এই জন্য ডেবিটে। তারপর এখানে সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি দিয়ে যে টাকা আছে এটা ক্রেডিটে, এটা কারণে এক ধরনের ফান্ড। বিশেষ উদ্দেশ্য নিয়ে তুমি যে ফান্ড গঠন করবা এটা এক ধরনের দায়, এই জন্য ক্রেডিটে যাচ্ছে। প্রদত্ত ঋণ সম্পদের কারণে ডেবিটে, বিক্রয় আয়ের কারণে ক্রেডিটে, উত্তোলন ব্যয়ের কারণে ডেবিটে। উত্তোলনের সুদ আয়, উত্তোলন মালিক করে নিয়ে গেলে তার কাছ থেকে কিছু সুদ আদায় করা হয় ক্রেডিটে। ব্যাংক জমা কয়েকটা তারিখের ছিল, বছরের শেষ দিনেরটা আসবে এখানে ডেবিটে। মজুদ পণ্য, মজুদ পণ্য আবার আসবে শুধু প্রথম তারিখেরটা, এটা ডেবিটে লিখে তারপর যখন দেখবা দুই দিক সমান হচ্ছে না তখন অনিশ্চিত হিসাব লিখে দুই দিক সমান করে দেখাতে হবে। এখন প্রদত্ত বলো। প্রদত্ত ঋণ তো স্যার দায়, তাহলে কি সেটা ক্রেডিটে যাবে? প্রদত্ত ঋণ সম্পদ, এই টাকা ফেরত পাওয়া যাবে। প্রদত্ত ঋণ, শুধু ঋণ বললে? শুধু ঋণ বললে তখন দায়ের কারণে ক্রেডিটে যাবে। ওকে স্যার।
শুধু ঋণ যখন বলা হবে তখন শুধু ঋণ মানে দায় তখন যাবে ক্রেডিটে, কিন্তু প্রদত্ত ঋণ মানে সম্পদ, এই জন্য ডেবিটে যাবে। এবার যে রেওয়ামিল দেখলা, রেওয়ামিল থেকে কারো কোয়েশ্চেন থাকলে বলো। রেওয়ামিল থেকে কারো প্রশ্ন থাকলে বলো। স্যার এখানে নগদ তহবিল আসবে না বছরের শেষটা? নগদ তহবিল দিয়ে প্রশ্নে কিছুই ছিল না, এই জন্য আসেনি। স্যার স্যার প্রশ্ন থাকলে তাহলে রেওয়ামিলে আসবে, মানে শেষ বছরটা আসবে। হ্যাঁ, বছরের শেষ দিনেরটা আসবে। কলকবজা, যন্ত্রপাতি, দালান, যত সম্পদ সেগুলো যখন কয়েকটা থাকবে তখন বছরের শেষ মানে 31শে ডিসেম্বর তারিখেরটা আসবে। ক্লিয়ার? এরপরে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো বয়েজ। আছে কারো প্রশ্ন আছে কোনো জায়গায়? নো স্যার। প্রশ্ন থাকলে বলো। না স্যার, কোনো প্রশ্ন নাই স্যার। স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে এখানে শেখ আজমাইন নবী শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তোমাকে এই যে যা দেখতে পাচ্ছ এখান থেকে তোমাকে বলা হলো মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো, তখন কি কি দিবা? স্যার মুনাফা জাতীয় ব্যয় স্যার। হ্যাঁ, স্যার মুনাফা জাতীয় ব্যয় এর মধ্যে হবে স্যার আহ, একই উদ্দীপক দিয়ে জানতে চাওয়া হলো জি যে স্যার। একই উদ্দীপক দিয়ে জানতে চাওয়া হলো মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো, তখন কোনটা দিবা? স্যার এখানে তো স্যার মুনাফা জাতীয় ব্যয় স্যার নাই স্যার। এরকম মনে হচ্ছে তোমার? আর স্যার একটু স্যার উদ্দীপকটা স্যার আরেকবার একটু দেখে নিন স্যার। নাফিউ 12,185। নাফিউ শুনতে পাচ্ছ? 12,185। জি স্যার। জি তোমাকে বলা হলো এই উদ্দীপক দেখতে পাচ্ছ স্লাইড, উদ্দীপক থেকে বলা হলো মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো, তখন কি কি দিবা? মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো যদি বলা হয় তখন কি কি দিবা? স্যার উপভাড়া স্যার। তারপর উপভাড়া যেটা বললা এটা হয়নি। এরপর মুনাফা জাতীয় ব্যয় মানে যেগুলো প্রদান করে আর কোনোদিন কোনো সময় ফেরত পাওয়া যাবে না। তাহলে কি স্যার প্রাপ্য ভাড়া হয়? প্রাপ্য ভাড়াও হবে না।
নাফিউ ট্রাই করো দেখি আরো, আর কি মনে হচ্ছে তোমার? প্রদেয় ভাড়া। স্যার অগ্রিম বেতন অগ্রিম ভাড়া। না, এগুলো হবে না। স্যার উত্তোলনের মুনাফা সুদটা- জাতীয় ব্যয় এক বছরের প্রথমটা। এক স্যার এক ব্যাংক জমা সুদ। ম্যাক্সিমাম সুদ তো আয়। স্যার মুনাফা জাতীয় ব্যয় নাই স্যার এখানে। তার মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে হইলো ক্রয়। এই একটা হয়েছে। স্যার মজুদ পণ্য এক বছরটা আসবে। হ্যাঁ, এটা হয়েছে। নাফি তুমি ট্রাই করো। চোদ্দ হাজার একশো স্যার হবে না। 14,156 আরিয়ান, তোমার কি মনে হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আর কি আসতে পারে? আরিয়ান বলতে পারবা? রাগিব শাহরিয়ার, রাগিব শাহরিয়ার বলতে পারবা? রাগিব শাহরিয়ার শুনতে পাচ্ছ? হ্যালো রাগিব শাহরিয়ার। তাকিন শুনতে পাচ্ছ? তাকিন, তাকিন কি শুনতে পাচ্ছ? মুনাফা জাতীয় ব্যয় হবে এখানে মূলধনের সুদ। খাতায় লিখে নাও, মূলধনের সুদ হবে, ইয়েস স্যার। ক্রয় হবে। ইয়েস স্যার। মূলধনের সুদ, ক্রয়, দুটা খরচ আসছে। স্যার এক্ষেত্রে স্যার এখানে উপভাড়াটা কি? উপভাড়া হচ্ছে তুমি ভাড়া নিয়ে আবার ভাড়া দিয়েছো, দিয়ে আয় হয়েছে তোমার। একটা বড় স্পেস তুমি ভাড়া নিয়েছো, তোমার এটা মুনাফা জাতীয় আয়। আয়ের মধ্যে যাবে। এখানে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে যাবে মূলধনের সুদ, ক্রয়। তারপর মজুদ পণ্য এক দিয়ে যেটা আছে, এই তিনটা যাবে। মজুদ পণ্য এক দিয়ে যে 40,000 আছে, এইটাও যাবে মুনাফা জাতীয় আয়ের মধ্যে, ব্যয়ের মধ্যে। এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? কিছু জানার আছে কারো? শুনতে পাচ্ছ? কারো কিছু জানার শুনতে পাচ্ছি স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার। কারো কিছু জানার থাকলে বলো। স্যার নেই স্যার। নেই স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার তাহলে মুনাফা জাতীয় ব্যয় হবে স্যার ক্রয় আর মজুদ পণ্য এক একটা আসবে, এই দুইটাই। এই দুইটাই, আর মূলধনের সুদ, এই তিনটে আসবে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে। মোট এই তিনটে আসবে। মূলধনের সুদ কিভাবে হয়? মূলধনের সুদ একটা খরচ, তুমি বাইরে থেকে মূলধন নিয়ে এসছো, তার উপরে সুদ দিতে হবে প্রতিষ্ঠানকে। এই সুদ দিলে আর কোনোদিন ফেরত পাওয়া যায় না। ওকে স্যার। এটা খরচের কারণে
এখানে আসবে। রাগিব শাহরিয়া শুনতে পাচ্ছ? আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। বয়েজ, আর যদি কোশ্চেন না থাকে তাহলে ক্লাস শেষ করি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আর? নো স্যার। ঠিক আছে, তাহলে যারা অংশগ্রহণ করলা তাদের অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার। স্যার আপনাকেও ধন্যবাদ। আর আপনাকেও ধন্যবাদ।